যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই সামরিক শক্তির জানান দিল ইরান। উপকূলীয় এলাকায় ব্যাপক মহড়া। যুদ্ধ হলে তেহরানের বিরুদ্ধে দ্রুতই জয় পাওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। মুখোমুখি সংঘাতে জড়ালো পাকিস্তান আফগানিস্তান। সীমান্তে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত 7। শীতকালীন ঝড়ে ভেসে গেছে গাজার হাজারো অস্থায়ী তাঁবু। বাসিন্দাদের ভোগান্তি চরমে। বেত লাহিয়া ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ 2 ফিলিস্তিনি নিহত। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এর মধ্যেই ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে আইআরজিসি। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। বৃহস্পতিবারের জেনেভার বৈঠকে বসার আগেই উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন ও গোলাবর্ষণের মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একই রকম মহড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এর মধ্যে এ বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যে কোনো অস্ত্র বা রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। যদিও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভানচি জানিয়েছেন, তেহরান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ন্ত্রণে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক উপদেষ্টার সতর্কতা সম্পর্কিত খবরগুলোকে গুজব বলে দাবি করেছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয়ী হবে যুক্তরাষ্ট্র। তিনি আবারও বলেন, চুক্তিতে রাজি না হলে ইরানের জন্য অনেক খারাপ দিন অপেক্ষা করছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে 2 দেশ। আফগানিস্তানের নানগরহার প্রদেশে 2 পক্ষই একে অপরের ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। তিনি অভিযোগ করেন, তেহরিকি তালিবানকে নির্মূল করার অজুহাতে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের নানগরহার প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয়রা জানান, দুপক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং এর মধ্যেই হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের বিরুদ্ধে অপ্ররোচিত হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হঠাৎ করে পুলিশ মোবাইল ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেন, শহীদরা জাতির ভবিষ্যতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এই হামলার পিছনে ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী দায়ী বলে দাবি করেন তিনি। এদিকে সোমবারের হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। স্থানীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসলামাবাদ বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে, তবে কাবুলের এমন করার কোনো ইচ্ছে নেই। পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন জাবিউল্লাহ। তিনি আরও দাবি করেন, তেহরিকি তালেবান বা টিটিপিকে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালিয়ে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠকে আঞ্চলিক শান্তি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব উল্লেখ করেছেন। 2 পক্ষই সীমান্ত সংলাপ এবং উত্তেজনা কমানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সম্মত হয়েছে।
গাজায় শীতকালীন ঝড়ে তলিয়ে গেছে হাজারো অস্থায়ী তাঁবু। পবিত্র রমজান মাসে এমন প্রাকৃতিক দুর্যোগে চরম ভোগান্তিতে পড়েছেন গাজাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল মাওয়াসি শরণার্থী শিবির। এর মধ্যেই উপত্যকাটির বেইত লাহিয়া অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 37টি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত রুখতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক এনজিও। গৃহহীন গাজাবাসীর মাথা গোঁজার শেষ সম্বল এই অস্থায়ী তাঁবু। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া শীতকালীন ঝড়ের তাণ্ডব চলে মঙ্গলবার পর্যন্ত। আল মাওয়াসি শরণার্থী শিবির সহ দক্ষিণের খান ইউনিসে বৃষ্টির পানিতে ভেসে গেছে হাজার হাজার অস্থায়ী তাঁবু। গাজা সিটির পশ্চিমে রেমাল ও বন্দর এলাকাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁবুতে জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে মিশে গেছে নর্দমার পানি। পবিত্র রমজান মাসে রোজা রেখে এমন পরিস্থিতিতে দুর্ভোগে হাজারো পরিবার। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যেই সেহরির খাবার প্রস্তুত করতে হচ্ছে গাজাবাসীকে। বৈরী আবহাওয়ার মধ্যেও গাজায় ত্রাণ, তাঁবু ও মোবাইল হোম প্রবেশে নিষেধাজ্ঞা বজায় রেখেছে ইসরায়েল। জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি না পাওয়া হাজারো মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন। গতরাতে 3টার দিকে সেহরি করতে গিয়ে আমরা বৃষ্টির পানিতে ভিজে গেছি। সেহরিও করতে পারিনি। পর্যাপ্ত কাঠের অভাবে আগুন জ্বালাতেও পারিনি। এমন দুর্ভোগের মধ্যে যুদ্ধবিরতির ক্রমাগত লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেতলাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে 600-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে 37টি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রম বন্ধের সম্ভাব্য আদেশ ঠেকাতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে একাধিক এনজিও। এর মধ্যে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডার, অক্সফ্যাম ও নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল। সংস্থাগুলোর দাবি, ফিলিস্তিনি কর্মীদের তালিকা জমা দেওয়ার শর্ত মানবিক নিরপেক্ষতার পরিপন্থী এবং এতে স্থানীয় কর্মীরা ঝুঁকিতে পড়বেন। একই সময়ে গাজায় 80 টন খাদ্য সহায়তা পাঠিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারট জানিয়েছেন আরও 320 টন সহায়তা পাঠানোর অপেক্ষায় রয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকায় মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অব ইউনিয়ন ভাষণে। ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিদের নয়, যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদেরকেই সুরক্ষা দেবে। ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই তার লক্ষ্য। এদিকে ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এই ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্রেটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কংগ্রেসে যে ভাষণটি দিয়েছিলেন সেটি বার্ষিক ভাষণ হলেও এবারই প্রথম তিনি স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিলেন। ট্রাম্প বলেন, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ প্রবণতা কমেছে। ক্ষমতা গ্রহণের প্রথম 10 মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সহ 8টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা মেক্সিকোর মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, কেউ ছাড় পাবে না। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায়
বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার গভর্নর এভিগেল স্প্যানবার্গার বলেছেন, অ্যাপস্টেইনের ফাইল ধামাচাপা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি, এমনকি ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন 2 নাগরিকের নিহত হওয়ার ইস্যুটি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কেও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। ট্রাম্পের ভাষণের সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরোধিতায় শত শত মানুষ সমাবেশ করেছে। সেখানে ডেমোক্র্যাট আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন। ইরানে ফলের বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ইস্ফাহান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে 2 জন পাইলট এবং 2 জন ফল বিক্রেতা। দেশটির দরচে শহরের বাজারে হেলিকপ্টারটি আছড়ে পড়ে আগুন লেগে যায়। এরপর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান তার পুরনো বিমান বাহিনীর যন্ত্রাংশ সংগ্রহে সমস্যায় পড়েছে। এতে ইরানের বিমান নিরাপত্তা রেকর্ড খারাপ অবস্থায় রয়েছে। 5 বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তবে ইউক্রেনে এখনও রাশিয়ার সব লক্ষ্য পূরণ হয়নি। তাই আগ্রাসন আরও দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মদদে ইউক্রেন শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে নয়, 1000 কোটি ইউরো ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই অভিযানে রূপ নেয় রক্তক্ষয়ী যুদ্ধে। সেই ভয়াবহতার 4 বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দুর্বিষহ যুদ্ধের এই দীর্ঘ সময়ে ছিল শুধুই হাহাকার আর ক্ষত। সেই দিনগুলোর স্মরণেই এই দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন হারানো ইউক্রেনীয়রা। ইউক্রেনের জনগণের ধৈর্য আর সাহসের প্রশংসা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে এসে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে প্রকৃত ধারণা নেয়ার আহ্বান জানান জেলেনস্কি। পুতিন ইউক্রেনের মানুষের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। তিনি এই যুদ্ধে জিততে পারেননি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং আমরা শান্তি ও ন্যায় নিশ্চিত করতে সবকিছু করব। ইউক্রেনের পাশে দাঁড়াতে কিয়েভ সফর করেছেন ডজনখানেক ইউরোপীয় কর্মকর্তা। যুদ্ধে নিহত ইউক্রেনীয়দের শ্রদ্ধা জানাতে স্মৃতিসভায় অংশ নেন তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্থায়ী শান্তির পথে বাধা দেওয়ার অভিযোগ করেন। ইউক্রেনে নতুন সামরিক ও মানবিক সহায়তার প্যাকেজও ঘোষণা দেন তিনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, মস্কোকে মোকাবিলায় কিয়েভের আরও সামরিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ইউক্রেনের জন্য 900 কোটি ইউরো ঋণের অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার অভিযোগ করেছেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থার সহায়তায় ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, শত্রুরা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। তাই তারা শহরগুলোতে গোলাবারুদ ছোড়া, অবকাঠামো ধ্বংস এবং সরকারি ও সামরিক কর্মকর্তাদের হত্যার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। পুতিন সতর্ক করে বলেন, কৃষ্ণ সাগরের নিচে থাকা রাশিয়ার গ্যাস পাইপলাইনগুলো আক্রমণের লক্ষ্য হতে পারে। তবে এর যথাযথ জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবেলার জন্য আমাদের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং জনসমাগমের স্থানগুলোর সন্ত্রাস বিরোধী নিরাপত্তা জোরদার করা। আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্য এখনো পূরণ হয়নি। সব লক্ষ্য অর্জনে সামরিক আগ্রাসন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব ঠেকাতে যৌথ সামরিক সক্ষমতা জোরদারে শুরু হয়েছে 45তম কোবরা গোল্ড মহড়া। থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র সহ 30 দেশের 8000-এর বেশি সেনা অংশ নিচ্ছে এবারের আয়োজনে। মহড়ায় স্থল, সমুদ্র, আকাশের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে মহাকাশ ও সাইবার ডোমেইনও।
স্থানীয় সময় মঙ্গলবার থাইল্যান্ডের রেয়ং প্রদেশে শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী সামরিক মহড়া কোবরা গোল্ড। ব্যাংকক ও ওয়াশিংটনের যৌথ উদ্যোগে আয়োজিত ৪৫তম এই মহড়ায় অংশ নিচ্ছে ৩০টি দেশ এবং ৮,০০০-এর বেশি সামরিক সদস্য। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন ও সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবারের প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য কম্বাইন্ড জয়েন্ট অল ডোমেইন অপারেশনস। মহড়ায় স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি মহাকাশ ও সাইবার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা জানায় অংশগ্রহণকারী দেশগুলো। এই মহড়ায় স্থল, আকাশ, সমুদ্র সহ সাইবার, মহাকাশ অর্থাৎ মাল্টি ডোমেইনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রশিক্ষণ কৌশলের উপরও গুরুত্বারোপ করা হবে। কোবরা গোল্ড ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদারিত্ব, শান্তি ও নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারী প্রতিফলন। মহড়ায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদাররা। আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে এই মহড়া। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে এই অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্র সহ পারমাণবিক শক্তিধর দেশগুলোর আগ্রহ বেড়েছে। অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব দিন দিন বাড়ছে। বেইজিংকে ঠেকাতে অঞ্চলটিতে নিরাপত্তা বলয় তৈরিতে মরিয়া যুক্তরাষ্ট্র। ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ও বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪৫ জন। কাদামাটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আবাসিক এলাকা। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। উদ্ধার তৎপরতা চললে অব্যাহত বৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানান স্থানীয়রা। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের মিনাস জেরাইস অঙ্গরাজ্যের জুইজ দে ফোরা শহরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ফেব্রুয়ারি মাস পার করছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন অনেকেই। ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী উবা শহরও। ভূমিধসে একাধিক বাড়ি ধসে পড়েছে। কাদামাটির স্তূপে চাপা পড়েছে আবাসিক এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জুইজ দে ফোরায় শত শত মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বন্যা ও ভূমিধসের কারণে পৌরসভা পরিচালিত স্কুলগুলোর পাঠদান স্থগিত করা হয়েছে। নিখোঁজদের খোঁজে মোতায়েন করা হয়েছে বিশেষ উদ্ধারকারী দল। ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের পাশাপাশি জুইজ দে ফোরা শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ফেব্রুয়ারি মাসে এটি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। মাত্র ৪ ঘন্টায় ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আকস্মিক প্লাবনে নদীর গতিপথ বদলে গিয়ে কাদা ও ধ্বংসাবশেষে ঢেকে যায় এলাকা। এর মধ্যে বৃষ্টির পরিমাণ মাসিক স্বাভাবিক গড়ের দ্বিগুণ ছাড়িয়েছে। পরিস্থিতিকে সংকটজনক বলে উল্লেখ করেছেন শহরের মেয়র। এদিকে মিনাস গেরাইস ও রিও ডি জেনেরিও সহ ১৪টি অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চলমান পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, মানবিক সহায়তা নিশ্চিত করা, মৌলিক সেবা পুনরুদ্ধার, গৃহহীনদের সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া সরকারের প্রধান লক্ষ্য।